সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য। কেমন আছো তোমরা? আমি প্রীতম বলছি। এখন তোমাদেরকে শোনাবো অবরুদ্ধ নিষিদ্ধের ৬১তম পর্ব। লেখিকা তেজস্মিতা মুর্তজা। দারুণ একটা পর্ব। এই পর্বতে সব কিছু পাবে। প্রেম, ভালোবাসা, হিংসা, এভরিথিং। তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক। সকালের রান্নাটা তুলি করলো। বাড়িতে কোয়েল সহ ওরা ৪ জন। ওয়ার্কশপে আজ ৬ জন খাটছে। আর বড় ঘরে আছে ২৭ জন। সকাল ১১টায় রিমি রুম থেকে বের হলো। হামজা সোফাতে বসে বই পড়ছে। ভীষণ মনোযোগ বইয়ের পাতায় তার। জর্জ অরওয়েলের লেখা 1984 বইটি তার হাতে। ইংরেজ লেখকের লেখা এই বইটি চমৎকার এক রাজনৈতিক ও সরকার ব্যবস্থার আখ্যান। আগের দিন হলে রিমি রাগ করত। ওকে ঘুম পাড়িয়ে টেবিল ল্যাম্প জ্বালিয়ে এসব ভারী ভারী বই পড়ার অভ্যেস আছে এই লোকের। চোখে সাদা চশমা, ৩৪ বছর বয়সী সৌম্য পুরুষটির দিকে কতক্ষণ চেয়ে রইল রিমি। পরনের সময়কার মতন ফতোয়া, কালো কুচকুচে চাপ দাড়ি গোফের ভিতরে পুরু ঠোঁট। কোয়েল এসে হামজার কোলে ঝেপে পড়ে বইটা কেড়ে নিল। তখন রিমির মনোযোগ সরে। হামজা রেগে গিয়ে আবার সামলায়। সে রাগে না। কোয়েলকে পাঁজা করে তুলে নাকে নাক ঘষে বলল, তো আম্মাজান, আপনার খাওয়া হয়েছে? জয় কোথায় গেতে বলো, তাড়াতাড়ি বলো। বেড়াতে গেছে। তুমি যাবে বেড়াতে আম্মা? অভিমানে মুখ ফোলালো কোয়েল। ওর বউ তাকে ঠিকই সাথে নিয়ে গেল, আমায় নিল না। আসুক এবার। হামজা হেসে ফেলল। অভিমানে মুখ ছোট করে মামার গলা জড়িয়ে ধরে বসে থাকে কোয়েল। একটু পর ফুঁপিয়ে ওঠে, মামা। হামজা চমকে ওঠে। নরম আধ ভাঙা কণ্ঠের মামা ডাকটা কেমন যেন শোনালো কানে হামজার। বাবা, ঠিক যেন এমন। ঘন চোখের পাপড়ি ভিজে উঠেছে কোয়েলের। এত সুন্দরী হয়েছে তুলির মেয়েটা। তুলির চেয়েও সুন্দরী। ত্বকের ওপর দিয়ে রক্তের বর্ণ ছুটে আসে। গোলাপি চামড়ার রং বাচ্চাটার। সেই ছোট্ট চোখের ছলছলে দৃষ্টি হামজাকে অস্থির করল। জড়িয়ে ধরল অজান্তেই সে। কি হয়েছে আম্মাজান? কাঁদছেন কেন? পানি গড়িয়ে পড়ল কোয়েলের চোখ বেয়ে। পাপা আসে না কেন? তরুতাও নেই। কার সাথে খেলবো বলো তো? পাপা বলেছিল কালকে তার টয় আনবে আমার জন্য। এলোই না। আমি তার উপর রাগ করেছি। শোনো মামা, তলুকে কোথায় পাঠিয়ে তো? আমার খেলার লোকই তো নেই কেউ। আচ্ছা, তো এরকম মানে আলা আলা বানান করেই লেখা আছে, ঠিক আছে? যেহেতু বাচ্চা তো মানে কিউট একটা বাচ্চা। কোয়েলের কথা বলা হচ্ছে, তো কোয়েল এখানে সংলাপগুলো বলছে। তো যাই হোক, বই রেখে কোয়েলকে কোলে তুলে বলল, আপনি কি মামার সাথে বেড়াতে যেতে চান আম্মাজান? মামা যদি আপনাকে নিয়ে যেতে চায়? কথাটা একটু সময় নিয়ে বুঝে হাসলো কোয়েল। ভেজা চোখ, ঠোঁটে হাসি। হামজা আলতো হেসে শক্ত করে জড়িয়ে ধরল কোয়েলকে। সে বাচ্চাদের আদর দিতে পারে না। কিভাবে কি করবে তাই বুঝে পায় না। রিমি বিছানা গোছাচ্ছিল। সারা রাত কেঁদেছে। শেষ রাতে যখন হামজা বেরিয়ে গেল ঘর থেকে, তারপর একাধারে কেঁদেছে। হামজা দেখল ভারী মুখখানা রিমির। কিছু বলল না। চুপচাপ মানিব্যাগটা ট্রাউজারের পকেটে পুরে কোয়েলকে নিয়ে বের হলো। রাস্তায় এত মানুষের অভিবাদন, সালাম, সম্মান সবটাই মুখের ওপর রোবোটিক হাসি দিয়ে সামলে নিল। ভেতরের নাম না জানা এক অস্থিরতা। অসহ্য লাগছে বিষয়টা। অপরিচিত যন্ত্রণায় এক। ভোর রাতে সে রুম থেকে বেরিয়ে ২ জগ পানি ভরে নিয়ে সোজা বড় ঘরে গিয়ে উপস্থিত হয়েছিল। মেঝের ওপর ক্লান্ত দেহগুলো ছিটিয়ে পড়ে আছে। ক্লান্ত, অভুক্ত, ক্ষততে ভরা দেহগুলো ঘুমিয়ে আছে ওভাবেই। জেগে আছে ৩ জন। কিসের যেন এক আলোচনা চলছিল। হামজার উপস্থিতিতে চুপ হলো সকলে। জগ দুটো রেখে হামজা বসলো মোড়া টেনে নিয়ে। মুরসালিনকে বলল, পানি খাবে? মুরসালিন জবাব দিল না। চুপচাপ চেয়ে রইল। হামজা ক্লান্ত স্বরে বলল, জেদ কমেছে? মুরসালিন হাসে। জেদ? হুম। আগুন হামজা ভাই। খড়ের গাদায় লাগা আগুন, যা শুধু ধিক ধিক করে বাড়ে। ৭টা বছর ধরে জমছে ছাইগুলো। নেহাত কমানোর তো না। কি বলেন? ভাই হারিয়েছি, বোন হারিয়েছি। কথা কেড়ে নিল হামজা। ওরকম ছাই সবার ভেতরেই চাপা আছে। টুকটাক চাপা থাকা ছাই ভেতরে জমা ভালোই তো। প্রতিটা গোয়েন্দা সংস্থা, লোকাল থানা, আইনি কার্যালয় সবখানে, এমনকি রাস্তায় লোক নিযুক্ত করা। পুলিশ কোনোভাবে পলাশের এই বাড়ির দিকে ভিড়লেই খবর চলে আসবে। সেদিন রাতে হামজা এসবিকে সুন্দর একটা তথ্য জানিয়ে রেখেছে কল করে। বলেছে, পলাশ আজগার দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল আইনের হাত থেকে বেঁচে দেশের সীমান্তে অবস্থান করছে। সুযোগ বুঝে ওপারে পাড়ি দেবে। আপনারা সীমান্ত এলাকাগুলো কড়া নজরদারিতে রাখুন। আইন কর্মকর্তাদের ধারণা, তাদের ৩ জন কর্মকর্তাকে খুন করেছে পলাশ আজগরের লোক। এরপর তাদেরকে ঘোল খাইয়ে পালিয়েছে। এখন দেশ ছাড়ার মতলব।
আর তাতে ক্ষুব্ধ হয়ে ঝেঁপে পড়েছে তারা পলাশের পেছনে। কোনোভাবেই সীমান্ত পার হতে দেওয়া চলবে না। হামজা পলাশকে ইচ্ছেমতো খাতির করার সময় পেল এতে। সারাদিন রান্নাবান্না করে সকলকে খাইয়ে কাহিল অবস্থায় জয়ের। সাদা লুঙ্গির ওপর কোমরে লাল গামছা বাঁধা। সাদা লুঙ্গি নোংরায় জর্জরিত। খাঁটি বাবুর্চি লাগছিল দেখতে। একটু পরপর গামছায় ঘাম মুছছে। সকলের খাওয়া হলো, সে তখনও অভুক্ত। প্রতিটা আয়োজনে তার সঙ্গে এটা হয়। এমনও হয়, সকলকে পেটে পুড়ে খাইয়ে তার জন্য অবশিষ্ট কিছুই বাঁচে না। এটা তার রীতি। নিজের পেট ভেসে যাক, মেহমানদের কমতি রাখা যাবে না। দুজনের গোসল খাওয়া কোনোটাই হয়নি। রূপকথা সন্ধ্যার পর জয় ও পরাগকে খাইয়ে দিতে বসল। খাওয়া হলো না শুধু পলাশের। সবে পরাগ 2 লোকমা ও জয় 1 লোকমা খাবার গালে পড়েছে, তখনই গুলির শব্দ এলো। অর্থাৎ দারোয়ান বসির শেষ। ভাতটুকু না চিবিয়ে বরং থু করে ফেলে দিল জয়। সময় নেই খাওয়ার। দৌড়ে ভেতরে গিয়ে পিস্তল ও কুড়ালটা বের করে নিয়ে বাহির আঙিনার দিকে চলে গেল। ছেলেরা তখন সিগারেট ফুঁকতে গেছে কোথাও। পরাগ দৌড়ালো জয়ের পেছনে। 6 জন মুখোশধারী আততায়ী। পলাশের শুভাকাঙ্ক্ষীর এক ঝলক। 6 জন 6 দিকে ছড়িয়ে পড়ছে। জয়ের সঙ্গে প্রথমে যার দেখা হলো, কুড়ালের আঘাতে তার হাত কাঁধ থেকে নেমে গেল। চিৎকারটা মিলিয়ে গেল। এত নির্জন একটা জায়গা, বিশাল এরিয়াটার গোটাটাই পলাশের দখলে। ভুলেও কেউ পা দেয় না দূর দূরান্ত অব্দি। গাংটা লাশের স্তূপ, তা জানে লোকে। পরাগ পেছনের দিকে গেল। নৌকা বয়ে গাঙের কিনারা ঘেঁষে উঠে এসেছে তার সামনে 2 জন। বাকি 3 জন তখন গাড়ির ভেতরে ঢুকে পড়ল। জয় দ্রুত ভেতরে ঢুকল। ওদের টার্গেট পলাশকে মুক্ত করা। এটা বুঝতে জয়ের যতটুকু দেরি লাগলো, ততক্ষণে অন্তুর গলায় ড্যাগার ধরেছে ওরা। অন্তুকে জিজ্ঞেস করে, পলাশ কই? অন্তুর মনে হচ্ছিল এ যেন সিনেমা। বলল, আমি জানি না। আমি এসেছি গতকাল রাতে। আপনারা কি পলাশকে মারতে এসেছেন? একজন অন্তুর গলা টিপে ধরে খেঁকিয়ে উঠল, বেশি কথা কোস, নাটক করবি না। বল, পলাশ ভাই কই? অন্তু দেখল ওরা প্রচণ্ড উত্তেজিত। যখন তখন ছুরি চালাবে সন্দেহ নেই। বলল, উপরতলায় আছে। উপরতলার 3 নম্বর রুমে। দরজা খোলাই আছে। একটু আগে দেখে এসেছি আমি। অন্তু আদতেও জানে না উপরতলার 3 নম্বর রুম বলতে কিছু আছে কিনা। সে উপরতলায় ওঠেই নিয়ে আসার পর থেকে। পলাশ মূলত বেসমেন্টে আটক। 2 জন উঠে যায় উপরতলায়। একজন অন্তুকে আটকে রাখল। রূপকথা আছে উপরতলায়। অন্তু আর চোখে তাকায় একবার। ড্যাগারের চোখা মাথাটা অন্তুর গলার চামড়া ছিঁড়ে ফেলেছে ইতিমধ্যেই। তীব্র জ্বলুনি হচ্ছে। অন্তুর মাথা আর কাজ করছিল না। যেহেতু ওরা বাড়ি অবধি চলে এসেছে, অন্তুকে মেরে ফেললেও ওরা ঠিক পলাশকে ছাড়াতে পারবে। তখন জয় ঢুকল। জয়কে দেখেই লোকটা খপাত করে অন্তুর চুল মুঠো করে ধরল। ড্যাগার আরও একটু শক্ত করে চাপল কণ্ঠনালীর ওপর। জয়কে বলল, আর এক পা এগোবি তো। হুম, মেরে ফেল। আত্মসমর্পণের ভঙ্গিতে দুহাত উঁচু করে ধরল। বন্দুক থাকলে শ্যুট করে দে ভাই। টপকে দে শালিকে। শালি চরম বেইমান। আমার খায়, আমার পরে, আমার পেছনেই বাঁশ নিয়ে দৌড়ায়। ও বেঁচে থেকে লস ছাড়া লাভ নাই আমার। ফুলি টুলি উড়িয়ে দে একদম। লোকটা এক মুহূর্তের জন্য থমকালো এতে। তা যথেষ্ট। জয় অন্তুর দিকে কেবল একবার তাকালো, এক মুহূর্তের জন্য। এরপর গুলি চালালো ঠ্যাং বরাবর। লোকটা ব্যথায় ছিটকে ওঠার সময় ছুরির আঘাত লাগলো না। কিন্তু জয়ের ট্রিগার লক্ষ্য করে মাথা পিছিয়ে নেয়। জয় এগিয়ে গিয়ে ঝুঁকে পড়ে হাসল। দুনিয়ায় গাছের চাইতে বিশ্বাসঘাতকের সংখ্যা বেড়ে গেছে রে মনসুর। এটা কি ঠিক? হামজা ভাই তোরে কত বছর পালছে। পলাশ তোরে কোন তাবিজে কিনছে বাপ? জয় লোকটার মুখ বাঁধা থাকার পরেও কণ্ঠ চিনল। কুড়ালের এক কোপে মাথাটা ঘাড় থেকে প্রায় আলাদা হয়ে গেল। এক ঝটকা রক্ত মুখে ছিটকে এলো জয়ের। বুকের পশমের ফাঁকে রক্তের দানা আটকে রইল। পরাগ ভেতরে উঠে আসে। খ্যাপা দুটো নেমে এলো উপরতলা থেকে। অন্তুকে পেলে এবার বলি দেবে, এমন মনোভাব। কিন্তু পরাগকে দেখে থমকে গেল। ওরা পরাগকে এখানে আশা করেনি। জয়ের দিকে নজর যেতেই মুখ শুকিয়ে গেল। রূপকথা নেমে আসলো, পলাশ এখানে নেই। উপর থেকে শুনে এলে না আমার মুখে? ওরা আজ আর মালকিনকে পরোয়া করছে না। রূপকথাকে হাতের কাছে পেয়ে ওকেই জিম্মি বানালো। এটা পলাশের অর্ডার। পলাশের বউ পলাশের দুশ্মন। বউকে ছাড় দিয়ে লাভ নেই। 2 জন রূপকথাকে অস্ত্রের তলে ধরে পিছিয়ে গেল কয়েক কদম। জয় আঙুল ঢুকিয়ে দাঁত থেকে মাংসের টুকরো বের করছে। ওরা সতর্ক দূরত্ব বাড়িয়ে একটা ছুরি ছুঁড়ে মারল জয়ের দিকে। জয় তড়াক করে ছুরির দিকে পরাগকে ধাক্কা মেরে নিজেকে বাঁচায়। পরাগের হাতে লাগলো ছুরি। এরপর 2টো, মোট 3টা লাশ পড়ল মেঝেতে। অন্তুর ওড়না টেনে নিয়ে দাঁতের রক্ত মুছল জয়। বিশ্রী স্বাদ এই সালাদের রক্তেও। ঠিক বলিনি পরাগ? পরাগ বদলে বকে উঠল, তোর রক্তের চেয়ে অন্তত ভালো স্বাদ। জয় ভাব নিয়ে ঠোঁট পাকায়। রক্তটা আমার বলে কথা, কিন্তু কথা হইল, তুমি টেস্ট কবে করছো ভাই ফ্রগ? ফ্রগ শব্দের অর্থ ব্যাং। পরাগ থেকে ফ্রগ। জয়ের আবিষ্কার এসব। পরাগ হাসল।
তোমার পেছন যে মারবো আমি, বাট দ্য লেডিজ ইন ফ্রন্ট অফ মি। রক্তে শার্ট ভিজে উঠেছে পরাগের। অন্তুর ওড়না হাতের এক ছোট্ট ক্ষততে পেঁচাচ্ছিল জয়। তাতে অন্তুর গায়ের ওড়না সরে আসছে। অন্তু হেঁচকে একটা টান মারল ওড়নায়। পড়তে পড়তে বাঁচে জয়। একটা থাপ্পড় তুলল অন্তুর দিকে। আবার মারল না। খানিক আগে অল্প খাবার খেয়ে বমি করেছিল অন্তু। মুখটা শুকনো। অন্তুকে বেসমেন্টের সামনে এনে বলল, একটা মজার জিনিস দেখাই চলো। তারপর বাড়ি কেন? জাহান্নামে যেতে চাইলেও দুজন একসাথে পাড়ি দেবো সেই পথ। আফটার অল তুমি আমার ঘরের শালী। দরজা খুলে ভেতরে ঢুকে আলো চালায় জয়। অন্তু সোজা হয়ে দাঁড়ালো। কেউ উপুড় হয়ে শুয়ে আছে। মেঝেতে ছোপ ছোপ রক্তের শুকনো দাগ। পায়ে তার শিকলের বেড়ি। জয় এগিয়ে গিয়ে লাথি মেরে দেহটা উল্টে চিৎ করল। অন্তুর শরীরটা ঝাঁকুনি দিয়ে শিউরে ওঠে। পলাশের ছেঁড়া ফাড়া দেহ। ছ্যাঁচড়ার মতো হাসলো পলাশ। প্যাচ প্যাচে হাসি। চোখ দুটো জল করছে। সরু নাকের পাটার নিচে শুকনো রক্ত। হাত তুলে যখন অন্তুকে ইশারা করলো, অন্তুর গাটা ঘিনঘিনিয়ে উঠল। ওর পুরো হাত থেতলে গেছে। হাত মরা হাল। এতটা বেহাল অবস্থায় কেউ জীবিত থাকতে পারে? শরীরের থকথকে ঘাগুলো থেকে কষানি ও পুঁজ ঝরছে। কোথাও কোথাও জমে আছে। জীবন্ত মাংসে পোকা হলে যেমন গলে গলে পড়ে, কষানি জমে ক্ষতগুলো সেই রকম দেখাচ্ছিল। অন্তু নিজের অজান্তে দু কদম পিছিয়ে গেল। আব্বুর সেই চেহারাটা মনে পড়ল। ছেঁড়া শার্ট, তেতলে যাওয়া মুখ, কানের কাছে সিগারেটের আগুনের পোড়া, শরীরে রক্ত জমাট বেঁধে কালচিটে পড়া অসংখ্য ক্ষত। অন্তু চোখ বুজে। কি আশ্চর্য! অন্তুর শরীরটা কাঁপছে। চোখ ভরে আসছে। আব্বুর কানে যখন সিগারেটের আগুন চেপে ধরা হয়েছিল, আব্বু কি চিৎকার করেছিল ব্যথায়। চোখ খোলে অন্তু। সেই তো কতদিন আগের ব্যথা। আব্বু নেই। এর মাঝে অন্তুর সাথে কত কি হয়েছে। কত সহনশীলতা এসেছে অন্তুর মাঝে। তবু কেন সইছে না? তরু, ব্লেডে ছিন্ন ভিন্ন শরীর। দু পায়ের মাঝ দিয়ে গড়িয়ে মেঝে ভেজানো পাঁচা ধরা রক্তের স্রোত। নগ্ন শরীর। মুমতাহিনার খুবলে খাওয়া অর্ধ পচা নষ্ট শরীর। জয় আরাম করে একটা চুরুট ধরিয়ে ধোঁয়া ছাড়ল। মুখে রক্ত লেপটানো। কবির পলাশকে তুলে চেয়ারে বসিয়ে বাঁধে। বেশ শক্তিশালীই লাগছিল তখন পলাশকে। হাসছে। দুর্বল চিত্তে অমন বিশ্রী হাসি অদ্ভুত দেখায়। অন্তু তাকায় জয়ের দিকে। জয় স্থির চোখে ইশারা করে পলাশের দিকে। এগিয়ে যেতে বলে। তাতে কিসের যেন প্রশ্রয়। বহুদিনের পরিকল্পনা বোধ হয়। অন্তুর জন্য এক উপহার নাকি? ঠিক যেমন বাচ্চার জন্মদিনে অভিভাবক দিয়ে থাকে। জয় সেভাবেই ইশারা করল উপহারের বাক্সর দিকে। অন্তু বিক্ষিপ্ত ভারী শ্বাস ফেলে। নাক শিউরে ওঠে তার। গলার ভেতরে দলা পাকায়। অন্তু এগিয়ে যাওয়ার সময় জয় এক হাতে সিগারেট ঠোঁটের ভাঁজে ধরে অন্য হাত দিয়ে অন্তুকে সেই কোড়ালটা এগিয়ে দিয়ে বলল, জানটা আমার জন্য রেখো। অন্তু এগিয়ে গিয়ে পিছিয়ে এলো। শরীর কাঁপছে তার। হাতে বল নেই। তার হাত এখনো বুঝি মানুষ খুন করার মতো অথবা পৈশাচিক যন্ত্রণা দেবার মতো শক্ত হয়নি। অন্তু হতাশ হয়। তার হাতে এখনো নমনীয়তা অবশিষ্ট। ঘৃণায় মুখ ফিরিয়ে পিছিয়ে এসে জয়ের হাতে কুড়াল ফিরিয়ে দেয়। জয় হাসল। সে জানতো এমনটা হবে। নয়তো কেউ কুড়াল হাতে তুলে দিয়ে শিকারের জান রক্ষার আশা করতে পারে? শেষ এক টান দিয়ে গোটা অর্ধেক চুরুটটাই ফেলে দিল। চোখে মুখে লেগে থাকা রক্ত তখন জমাট ধরেছে। কবির একটা বাক্স নিয়ে এলো। তাতে হাতুড়ি, বাটালি, ছেনি, র্যান্স, স্ক্রুড্রাইভার ইত্যাদি সব যন্ত্র মজুদ। পলাশের দুই হাতের পেরেকের আঘাতের জায়গাগুলো পচে গলে পড়ার মতো থকথকে। হাতগুলো যেন আগুনের আঁচে বেশ যত্ন করে ঝলসানো হয়েছে। অবর্ণনীয় সাজা। সেই হাত দুটোকে জয় ইস্পাতের বিমের ওপর রাখে। মানুষের হাতের প্রতিটা আঙুলে ৩টা করে হাড়ের সন্ধি থাকে। জয়ের লোহা পেটানো হাত। হাতুড়ি দিয়ে লোহা পিটিয়ে সোজা করার মতো পিটিয়ে পিটিয়ে পলাশের হাতে এক একটা গিরা ছুটালো। কি যে আর্তনাদ আর চিৎকার সেসব! রূপকথা ছুটে এলো। দরজার কাছে দাঁড়ালো। ওকে দেখে পলাশ কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। জয় যখন আরেকটা আঙুলের সন্ধিতে আঘাত হানে, আবার সেই চিৎকার। রূপকথা এবার চলে গেল। একবার পিছন ফিরে তাকালো। আবার চলে গেল। পলাশ তাকিয়ে দেখল তা। দুই হাতের ৩০টা অস্থি সন্ধি, তালুর সাথেকার আঙুলের সন্ধি, শেষ অবধি কবজি সন্ধিটা। খুব যত্ন করে সেগুলো ভাঙল জয়। হাত দুটো লুলা হলো পলাশের। শুধু চামড়ার সাথে ঝুলে রইল। কোথাও কোথাও ফেটে রক্ত বেরিয়ে এলো। জয়ের হাত ঢেকে গেল সেই নতুন তরল রক্তে। জয়ের মনে হলো এই রক্তটুকু বোধহয় তরুর রক্তের ওপর পড়লে তরুর রক্তের স্রোত থামত। ধুয়ে যেত সবটা। পলাশের চিৎকারে গভীর হাতে কান চাপে। অমন পৈশাচিক যন্ত্রণাকাতর চিৎকার সহ্য করা যায় না। মনে হচ্ছে নরকের দুধ যেন কোনো পাপীকে তার কর্মফল দিচ্ছে। এত ভয়াবহ কাতর চিৎকারে মানসিক অবস্থা বিগড়ে যায় মানুষের। অন্তুর এলোমেলো শ্বাস উঠেছিল। পলাশ চিৎকার করছিল। অথচ অন্তু শুনল আমজাদ সাহেবকে পলাশ মারছে। সিগারেটের আগুন চেপে ধরে কান ঝলসাচ্ছে। আমজাদ সাহেব আর্তনাদ করছেন। কেউ নেই বাঁচানোর। সেই আওয়াজগুলো অন্তু শুনতে পাচ্ছিল। একসময় মস্তিষ্কের উন্মাদনা আর সইতে না পেরে জোর করে চেঁচিয়ে উঠল অন্তু কানে হাত চেপে। পাগলের মতো হাত পা ছুঁড়ে ছটফট করল।
জয় হাতুড়ি ফেলে দৌড়ে উঠে আসে, আগলে ধরে অন্তুকে, শান্ত করার চেষ্টা করে। অন্তু চোখ মুখ খিঁচে বুঝে হাউমাউ করে কাঁদছে, আব্বু আব্বু করে ডাকছে, যেমনটা বাচ্চারা ঘুম ভেঙে মাকে ডাকে। জয় অস্থির হয়ে উঠল, সামলানো যাচ্ছিল না অন্তুকে। পলাশ জ্ঞান হারিয়ে পড়ে যায়। কবিরের মনে হলো পলাশের চিৎকার তার ভালোই লাগছিল এতক্ষণ, কিন্তু বুক ফাটা কান্নাটা অন্তু কাঁদছে। কবির টের পায় তার চোখ ভরে উঠেছে। এত করুণ শোনায় কোনো মেয়ের কণ্ঠে বাপের নাম ধরে কান্না। জয় নিজের রক্তমাখা হাত দুটো অন্তুর গালে রেখে ছোট বাচ্চা বোঝানোর মতো বলে, ঘরবালি, তাকাও, শোনো, আমি আছি, কিচ্ছু হয়নি। আমার বাপ মা কোনোদিনই নাই, আমার কেউ নেই, মরে গেছি আমি। ওসব বালের ঝামেলা না থাকলেই ভালো। বেন্দাস লাইফ। চুপ করো, তোমার কাছে আমি আছি আপাতত। শোনো আরমিন, ঘরবালি। অন্তু আরো বেসামাল হয়ে ওঠে, পলাশের দিকে ইশারা করে, ও আমার আব্বুকে মেরেছিল, আপনি সেদিন কিচ্ছু। কথা শেষ হয় না। রক্তমাখা ঠোঁট এগিয়ে নিয়ে গিয়ে শক্ত করে একটা চুমু খায় জয় অন্তুর ঠোঁটে। ঠোঁট সরাতেই অন্তু আবার ছটফটিয়ে ওঠে, আপনি ছিলেন ওখানে, তবু কিচ্ছু করেননি। আমার কেউ নেই, সুযোগ আসলে আমি আপনাকে। জয় এবারও কথা শেষ করতে দেয় না। অন্তুর চোয়াল দুটো দুহাতে চেপে ধরে আবার ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরে থামায়। এবার আরও গাঢ় ছিল সেটা। জয়ের ঠোঁটের জমাট বাঁধা রক্ত অন্তুর ঠোঁটে লাগে। অন্তুর ছটফটানিতে ওড়না পড়ে যাচ্ছিল কাঁধ থেকে। অন্তু কাতরাতে কাতরাতে টুকরে কেঁদে ওঠে পাগলের মতো, আমি আপনাকে ক্ষমা করব না। সবাই যেভাবে শেষ হচ্ছে, আপনিও হবেন। ওদের থেকে আলাদা নন আপনি। জয় রক্তমাখা হাতে অন্তুর ওড়না তুলে কাঁধে জড়িয়ে দিয়ে আঁকড়ে ধরল অন্তুকে ঠোঁট দিয়ে। জয়ের উন্মাদনায় অন্তু পিছিয়ে যায় কয়েক কদম। উত্তপ্ত নিঃশ্বাসে ছাড়খাড় দুজন তখন। অঝরে কাঁদছে অন্তুর চোখ দুটো। জয় ছাড়ল না আর তৃতীয়বার। তার চটা ভ্রুতে রক্ত, মুখের সিংহভাগ রক্তে জর্জরিত। সেই অবস্থায় অন্তুকে তৃতীয়বারে এতটা শক্ত করে চেপে ধরে চুমু খেল, অন্তুর দেহটা আড়াল হয়ে গেল জয়ের শরীরের বাঁধনে। চোখ দুটো খিঁচে বুজে রইল। পানি খাওয়ার মতো অন্তুর দুঃখটুকু শোষণ করল জয়। টপ টপ করে পানিগুলো অন্তুর গাল বেয়ে পড়ছিল। জয় তার তোয়াক্কা না করে গিলল সবটা। বারবার দুই গালে হাত বুলায় জয়। অন্তু থামছে না। কান্নার তোড় বাঁধ ভাঙা, উপচে পড়া বিক্ষিপ্ত স্রোতের মতো। সেই উন্মাদ স্রোতের বাহ্যিক কঠিন আর অভ্যন্তরীণ দুর্বদ্ধ এক বাঁধ তখন জয় আমির। এই এতটুকু যা হলো, এটা হলো হিংস্র প্রেম, ফেরোসিয়াস লাভ। যাই হোক, কবির মলিন হাসে। তার কাছে দৃশ্যটা সেদিন রোমান্টিক লাগেনি। মনে হয়েছে এ এক মহাবিচ্ছেদের ক্ষণ বুঝি। কি আশ্চর্য, এটাকে কেউ মহাবিচ্ছেদ বলতে পারে বুঝি? যেখানে জয় আমিরের মতো জন্মগত ছিন্ন ভিন্ন প্রলয়ঙ্কর ঢেউ তার নিজস্ব প্রবাহে ছুটে গিয়ে কোনো বিক্ষিপ্ত নদীকে আলিঙ্গন করছে, তার অতল গহ্বর একবার ভাসিয়ে নিয়ে গিয়ে নিজের তলহীন তলদেশ দেখিয়ে বলছে, আমি এক চিরশূন্যতর কৃষ্ণ গহ্বর, তার গভীরতা অসীম। সেই অসীমতায় তোর দুঃখ কেন আরমিন? গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তলিয়ে নিতে পারি। অন্তু সেদিন একসময় এলোমেলো হয়েছিল। শক্ত হাতে বাঁধা দেওয়া হাত দুটো নরম করে গুটিয়ে জয়ামির রক্তমাখা শার্টটা আঁকড়ে ধরে হু হু করে কেঁদেছিল। বলেছিল, আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না জয়ামির। ওরা যেমন পায়নি শেষ অবধি, আপনিও প্রকৃতির কাছে ক্ষমা পাবেন না অন্তত। জয় পাথরের মতো দাঁড়িয়ে রইল। কেউ কাউকে জড়িয়ে ধরেনি সেদিন। জড়িয়ে নেওয়ার সম্পর্ক তো নয় তাদের। অন্তু হিংস্র হাতে জয়ের শার্ট খামচে ধরে বুকের ওপর কপাল ঠেকিয়েছিল। রক্তমাখা জয় আমির তখন বেসমেন্টের নষ্ট ব্যাটারিহীন ঘড়ির দিকে চেয়েছিল অপলক। পরাগ জয়কে মারতে এলো। দৃশ্যটা দেখে আলতো হাসল। কবির তার দিকে তাকিয়ে হাসল। এরপর বেরিয়ে গেল বেসমেন্ট থেকে। জয়ের ফোন বাজছিল বিগত 5 মিনিট ধরে। কবির ফোন এনে দিল। অন্তুর পাশে বসে এক গ্লাস পানি দিয়ে বলল, ভাবি, পানি খান, অল্প একটু খান, আপনার শরীর তো ভালো না এমনি। কল রিসিভ করতেই হামজার দারাজ গলা ভেসে এলো, এই শুয়োরের বাচ্চা, কোথায় মদ গেলে পড়ে আছিস? হুঁশ থাকে না? জয় গম্ভীর হয়ে বলল, এমনও তো হতে পারে হানিমুন যাপন করছিলাম। জোয়ান ভাই বউ নিয়ে ঘুরতে এসেছে, আক্কেল নাই তোমার? হামজা এই রসিকতায় আরো ক্ষুব্ধ হয়ে উঠল, জানোয়ারের বাচ্চা, তোর আব্বারা দেখ, মনে হয় এতক্ষণে পৌঁছে গেছে গাঙের কুলে। শুধু রূপকথা থাকলো সেখানে। সবাই বেরিয়ে পড়ল উল্টো পথ ধরে। পলাশকে পেছনের ছিটে শুইয়ে দেওয়া হলো। পরাগ অন্য পথে গেল। জয়, অন্তু, কবির ও পলাশ এক গাড়িতে গেল। গাঙের কুলের রাস্তায় কোথাও কোথাও হাঁটু পানি। শ্মশানের পাড় ঘেঁষে পরিত্যক্ত এলাকা। এরপর শুধু ইটের ভাটা, মেল কারখানা এসব। রাত 10টাকে মনে হচ্ছে মাঝরাত। জনশূন্য পথঘাট। ধীরে ধীরে ওরা আরো ভয়াবহ এলাকার দিকে পাড়ি দিচ্ছিল। কাঠের মিল অনেকগুলো এবার। আলো কম সব ওদিকে। ঘন জঙ্গল ও বিস্তর মাঠ। শনশনে মাঠ। অভিশপ্ত এক রাত।
কবিরকে গাড়ি চালাতে দিয়ে পলাশকে জাগাতে চেষ্টা করলো জয়। গাড়ি এক জায়গায় দাঁড় করিয়ে কোনো আশ্রয় খুঁজতে গেল জয়। এভাবে রাস্তায় রাস্তায় ঘুরলে বড়জোর আধ ঘন্টার মধ্যেই পুলিশের হাতে পড়তে হবে নির্ঘাত। কোনো বস্তিতে ঢুকে পড়ার চেয়ে ভালো কাজ নেই এই মুহূর্তে। সব মিল মালিকেরা দূরবর্তী, চৌকিদাররা পাহারায় আছে। পাহারা বাদ দিয়ে ঝোপে ঝাড়ে গাঁজা টানতে বসেছে সব। এখানে বস্তি নেই, বহুদূর পর পর বসত বাড়ির মতো। জয় কয়েকটা বাড়িতে গেল, কিন্তু ডাকতে দ্বিধা হলো। তার উপর তার পরনে শার্ট লুঙ্গি, মুখ গলা রক্তে মাখামাখি। পিস্তল দেখে আশ্রয় আদায় করা ছাড়া উপায় নেই। পিস্তল বের করে তা মিছিমিছি লোড করলো। বুলেট নেই কাছে, ম্যাগাজিনও খালি। কিছুটা প্রস্তুতি নিয়ে একটা ছোট্ট টিনের বাড়ির সামনে গিয়ে ডাকলো। একটা মহিলা বেরিয়ে এলো। অন্ধকারে কেউ কারো মুখ চিনছিল না। মহিলা ভেতরে আলো আনতে গেল বোধহয়। জয় হাত পিছমোড়া করে দাঁড়িয়ে পিস্তলটা ডান হাতে রাখলো। তার যা অবস্থা, তা দেখে যে কোনো মহিলা ভয়ে একটা কান ফাটানো চিৎকার পারবেই পারবে। এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিষেধের ৬১তম পর্ব। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এখন থেকে ভাবছি তোমাদের কমেন্টগুলো আমি না শাউট আউট দেবো। মানে তোমরা তো ভালো কমেন্টই করো সবসময়। তো সেই কমেন্টগুলো যারা করবে আমি তাদের নাম মেনশন করব নেক্সট কোনো ভিডিওতে। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে। খারাপ লাগলেও জানিও, আমার কোনো ভুল হলে সেগুলোও জানিও। আমি সেগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করব। তো পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই। তো ভালো থেকো, সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা। থ্যাংক ইউ।